স্যার, ভাঙড়েতে দেখলাম অসংখ্য বিরোধী যারা করছে তাদেরকে প্রচণ্ড মারধর হয়েছে, বাড়ি ভাঙচুর। সেই নিয়ে ওখানকার একজন পঞ্চায়েত সমিতির নেতা ওহিদুল, সে যখন অভিযোগ করে, পুলিশ তার অভিযোগের ভিত্তিতে ডেকে নিয়ে তাকে অ্যারেস্ট করে দিলেন। আর এদিকে অসীম সরকারের বিরুদ্ধে 1000-এর বেশি এফআইআর হয়েছে, বিভিন্ন থানা অভিযোগ, কিন্তু তাকে গ্রেফতার করছে। কী বলবেন এই বিষয়ে? দেখুন, এই কথা আমার মুখে সাজে না, কিন্তু সারা বাংলার মানুষ বলছে যে পুলিশ তুমি উর্দি ছাড়ো আর শাসকের ঝান্ডা ধরো। যখন এটা সাধারণ মানুষের কাছে উঠে আসছে, তখন বুঝতে হবে সারা বাংলা জুড়ে পুলিশ এই কাজটিই করছে। পুলিশের, আমি যখন আইনজীবী হিসেবে কথা বলি, তখন আমি আশা করি যে যে কোনো পুলিশ যারা শাসন ব্যবস্থার দায়িত্বে আছে, যাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়বদ্ধ। এবং আপনি যদি পুলিশ তারা যে চাকরি করে, সেই চাকরির যে সার্ভিস রুলস, সেই রুলসটাকে যদি একটু মন দিয়ে পড়েন, তাহলে দেখতে পাবেন সেখানে লেখা আছে যে পুলিশ যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং সেই রকম ক্ষেত্রে তার চাকরি চলে যেতে পারে। তাহলে আমি কেন বললাম এই সার্ভিস রুলসের কথা? এই কারণে বললাম যে যখন একজন কেউ পুলিশে চাকরিতে যুক্ত হচ্ছে, তখন সেই চাকরি করার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো উল্লেখ করা থাকে সার্ভিস রুলসে। তাহলে পুলিশ তার সার্ভিস রুলসের শর্ত মেনে চাকরিতে যুক্ত হয়েছে, আর চাকরিতে যুক্ত হয়ে ওই উর্দি পরেই দলদাসে পরিণত হয়েছে। আর যে কারণেই যখন শাসক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তখন পদক্ষেপ নিচ্ছে না। বা মমতা ব্যানার্জি যখন অন্যায় করতে যায়, ইডির তল্লাশি চলাকালীন তাদের কাছ থেকে সমস্ত নথি ছিনিয়ে নেয়, তাকে সহযোগিতা করার কাজ করে পুলিশ, যা ডাকাতির শামিল। আর একই সঙ্গে আমরা যখন সেই অপরাধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি, সেই অভিযোগের খুব স্বাভাবিক কারণেই তাকে মান্যতা দেওয়া হয় না, এবং আইনের মর্যাদা দিয়ে যে কাজগুলো পুলিশের করার কথা ছিল সেগুলো করা হয় না। এতে অবাক হওয়ার কিছু নেই। মনে রাখতে হবে যে একটি নির্দিষ্ট দলের সমর্থন করছে যখন পুলিশ, তখন মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই রাজ্যে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, যদি আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব থাকা পুলিশকে আইনের আওতায় নিয়ে আসতে হয়, তাহলে আইন মানে এমন কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে হবে। তাতে মানুষের দৈনন্দিনকার জীবনের যে অধিকার, সেই অধিকার রক্ষিত হবে। আদারওয়াইজ প্রতিদিন যেমনভাবে লঙ্ঘিত হচ্ছে, তেমনভাবে লঙ্ঘিত হবে। এবার আপনার ববি হাকিম, তৃণমূলের মন্ত্রী শওকত মোল্লা, তিনিও রাজ্য সম্পাদক, এরা সবাই বলছে বিরোধীরা যতই করুক হামলা, আবার পাবে তৃণমূল বাংলা। আবার পাবে তৃণমূল বাংলা। এখন এই কথা বলতেই পারে, বলার অধিকার সংবিধান তাকে দিয়েছে, কিন্তু এই কথা বলতে গেলে দুটো জিনিস লাগে। একটা যা আইন বৈধতা দেয়, আর একটা আইন যার বিরোধিতা করে। যেটা আইন বৈধতা দেয় তা হচ্ছে মানুষকে গণতান্ত্রিক উপায়ে তার ভোটাধিকার রক্ষা করা। কোনো মানুষ বাধাপ্রাপ্ত হবে না তার ডেমোক্রেটিক রাইট, তার নির্বাচনী যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে। এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে সেই নির্বাচন পরিচালনা করবে, দুটোই একসঙ্গে যুক্ত হবে। আর দ্বিতীয় যেটা করা যায়, যেটা আইন বৈধতা দেয় না, তা হচ্ছে পুলিশ, তৃণমূলী গুন্ডা, বাইক বাহিনী, শোট, পিস্তল, এই সমস্ত অস্ত্রশস্ত্র সব জোগাড় করে যেখানে মানুষ ভোট দিতে যায় সেইখানেকে আটকে দাও, তাকে মারধর করো, যেখানেই সে প্রতিবাদ করে সেখানে তাকে আটকাও, তাকে খুনের হুমকি দাও, তার পরিবারের বাচ্চাকে মেরে ফেলার হুমকি দাও, তার পরিবারের যারা রোজগারের সদস্য তার চাকরি চলে যায় তার ব্যবস্থা করো। এই হুমকির রাজনীতি, ভয়ের রাজনীতি, এটা করেও নির্বাচনে জিতছে বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস। যদি তৃণমূলের কোনো নেতার সৎ সাহস থাকে আর সেই আত্মবিশ্বাস থাকে যে সাধারণ মানুষ যদি নিশ্চিন্তে ভোট দিতে পারে, তারা ক্ষমতায় ফিরবে,
আমি তাদের বলবো করে দেখান, যেন এমন খবর না বেরোয় যে আপনি মারতে গেছিলেন, ধরতে গেছিলেন, ভয় দেখাতে গেছিলেন, তারপরেই ভোটে জিতেছেন। যদি তেমন খবর বেরোয় তাহলে আমি বলবো আপনারা নপুংসক। কলকাতার মেয়র তিনি একটা সাংবাদিক সম্মেলনে বলছে, দিদি 15 বছরে বাংলাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তাই যত বিরোধীরা সিপিএম, কংগ্রেস ও আদার্স দলের সঙ্গে জোট করে সবাই তো জিরো জিরোয় যুক্ত হলে তারা সবাই জিরো হয়, কোনো সিট পাবে না। দেখুন, বাংলা ভরিয়ে দিয়েছে বটেই, বাংলা ভরিয়ে দিয়েছে বেকারত্বে, বাংলা ভরিয়ে দিয়েছে অশিক্ষায়, বাংলা ভরিয়ে দিয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে, বাংলা ভরিয়ে দিয়েছে সমাজ বিরোধীদের দিয়ে। এখন বাংলার মানুষ এদেরকে চিহ্নিত করেছে, আর চিহ্নিত করেছে বলেই আরএসএসের এজেন্ডাকে রূপায়ণ করছেন দিদিমণি ইলেকশন কমিশনের থ্রু দিয়ে। এবং মাথায় রাখবেন যে পাড়ায় পাড়ায় যখন সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে, যে বাড়িতে 6 জন সদস্য, 6টা সন্তান কেন নোটিশ এসছে, 15 বছরের পার্থক্য কেন নোটিশ এসছে, এই 1000 কারণ দেখে যে এই যে এসআইআরের নোটিশগুলো জারি করছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য, এটা রূপায়ণ করছে কে? রূপায়ণ করছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, রূপায়ণ করছে বিডিও, রূপায়ণ করছে বিএলআরও, রূপায়ণ করছে এই পাড়ায় পাড়ায় যেসব বিএলওগুলো আছে তারা সবাই। এরা কারা? এরা সবাই রাজ্য সরকারের অধীন কর্মচারী। আচ্ছা, রাজ্য সরকারের অধীন কর্মচারী এরা তো নির্বাচনের সময় নিঃসন্দেহে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করে। নির্বাচন কমিশনের কোনো নির্দেশটি আপনারা কেউ দেখতে পেয়েছেন যে নির্দেশে বলা আছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কী, যে নির্দেশে বলা আছে 6টা বাচ্চা থাকলে আপনাকে নোটিশ জারি হবে, যে নির্দেশে বলা আছে যে এই রকম 15 বছরের পার্থক্য হলে তাকে করা হবে? কোথাও বলা নেই। হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে বলছে যে এটা করো ওটা করো। এইভাবে কি কোনো সরকারি কাজ চলে? তাহলে নির্বাচন কমিশন কোনো নির্দেশ না দিলেও, লিখিত নির্দেশ না দিলেও, এই যে পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত চলছে, সেই চক্রান্ত আসলে করেছে আরএসএস, বিজেপি এবং তৃণমূলকে সঙ্গে নিয়ে। আর তাই যারা বাংলা ভরিয়ে দেওয়ার কথা বলছে তারা জানে যা দিয়ে তারা বাংলা ভরিয়েছে, যে কথা বলছিলাম, তাতে সাধারণ মানুষ তাকে ভোট দেবে না, তাহলে ভোটাধিকার কেড়ে নিতে হবে। তাই সামনে নাটক করছেন আপনি। আপনার পাড়ায় যে ডিএম, ডিস্ট্রিক্টে যে ডিএম আছে, যে বিএলআরও আছে, কোনোদিন আপনারা কেউ শুনতে পেয়েছেন যে কোনো লিখিত নির্দেশ ছাড়া কোনো অফিসার কাজ করেছে? কালকে তো ইলেকশন কমিশনের যে দায়িত্বে আছে তিনি মরে যেতে পারেন, কিন্তু অফিসটা থাকবে। তিনি রিটায়ার করবেন, কিন্তু অফিসটা থাকবে। অফিসে থাকে কি? রেকর্ড থাকে, নথি থাকে। তাহলে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনে তো এটা হতে পারে না। তাহলে নথি ছাড়া আপনারা কাজ করছেন কেন? করছেন কারণ বাংলা যেমনভাবে ভরিয়ে দিয়েছেন, বাংলার মানুষের ভরসা আপনাদের নেই, আর তাই নথি না দিয়েই মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন। সন্দেশখালিতে 300-র উপরের নামে তালিকা এসছে, বলছে যে নন সিটিজেন। ইলেকশন কমিশন বলতেই পারে না। তাহলে এই ভোটাধিকার কেড়ে নেওয়া যে চক্রান্ত, সেই চক্রান্ত করতে হচ্ছে কারণ বাংলা ভরে দিয়েছেন অপরাধীদের দিয়ে, বাংলা ভরিয়ে দিয়েছেন অশিক্ষা দিয়ে, বাংলা ভরিয়ে দিয়েছেন আনএমপ্লয়মেন্ট দিয়ে, বাংলা ভরিয়ে দিয়েছেন সমস্ত শিক্ষকদের বেকারত্বকে বাড়িয়ে, বেকারত্ব ভরিয়ে দিয়ে। ফলে আজকে যা পরিস্থিতি, বাংলার মানুষ তার বিচার করার জন্য তৈরি হয়ে আছে, ভোটাধিকার কাটবেন না। স্যার, তাহলে এসআইআর বাংলা জায়গায় নতুন একটা ষড়যন্ত্র চালু হয়েছে। এই ষড়যন্ত্রে সামিল, বারবার বলছি, নির্বাচন কমিশন নিজে, কিন্তু নির্বাচন কমিশন সামনের বোড়ে হিসেবে কাজ করছে। চক্রান্ত করেছে বিজেপি, তৃণমূল এবং তার নেতৃত্বে আছে আরএসএস। ঠিক আছে, যদি আমি তৃণমূলকে ইনক্লুড করছি খুব সচেতনভাবে, মুখ্যমন্ত্রী বলতে পারতেন আমার ডিএম কাজ করবেন না লিখিত নির্দেশ ছাড়া। একটাই কথা তো, আমরা তো বলি আইনে শাসন, আইনটা দিন, শাসন করুন। আমরা গতকাল মামলা করেছি, আমি একটা ইলেকশন কমিশনকে আমরা আরটিআই করেছিলাম যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন কপি আমাকে দিন, দেয়নি। 1 মাস পেরিয়ে গেছে, আমরা অ্যাপিল করেছি। অ্যাপিল অথরিটি আমাদেরকে বলেছে যে সমস্ত নথি দিয়ে দেওয়া হোক, তারপরও নির্বাচন কমিশন আমাকে দেয়নি, তাই নিয়ে মামলা করেছি আমরা গতকাল। ভিতরে রাজ্য সরকারের সাথে না ছাড়া থাকলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি মূর্খ?
তিনি জানেন না লিখিত নির্দেশ ছাড়া কাজ করা যায় না, অফিসের কাজ। বিডিও কি মূর্খ, তিনি জানেন না? সব তো WBCS পাস করে এসছেন, IAS অফিসার আছেন, IPS অফিসার আছেন, তারা জানেন না যে লিখিত নির্দেশ ছাড়া কোনো সরকারি কাজ করা যায় না? তাহলে করছেন কি করে? কেরালা গভর্নমেন্ট তো অ্যাসেম্বলিতে রেজলিউশন নিয়েছে, এই সরকার কেন নিচ্ছে না? সাধারণ মানুষকে তাহলে আমি শুধু এই উত্তরগুলো চাই।